সীমান্তের নিরাপত্তার চেয়েও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। আপনাদের এই জগতের সমস্ত ধরনের সাবস্টেন্সিভ নলেজ, এটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে নীতি নির্ধারকদের জন্য। হ্যাঁ, ভিকটিম তো সাধারণ মানুষ। যদি এই মুহূর্তে আমরা বলি যে ফেক নিউজ, তারপরে আপনার মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এর তো ভিকটিম হচ্ছেই, সাধারণ মানুষ তো আছেই। বাট এটা সমাধান করতে চাইলে পরে সাধারণ মানুষকে সমাধানের বড় দায়িত্ব নেওয়ার আগে বরঞ্চ নীতি নির্ধারকদেরকে যদি আগে বিষয়টা বোঝানো যায় এবং সেই অনুযায়ী যদি নীতি নির্ধারণ করা যায় এবং সেই অনুযায়ী যদি একটা নীতিগত কাঠামো তৈরি করা যায় এবং সেই নীতিগত কাঠামো অনুযায়ী যদি একটি প্রযুক্তিগত কাঠামো তৈরি করা যায়, এরপরে কিন্তু এটার নিয়ন্ত্রণ খুব সহজ হয়ে পড়বে। কেননা তথ্য প্রযুক্তির যুগে আমরা যেমন অনেক আশীর্বাদ পুষ্ট, তেমনি আমরা একই সঙ্গে এই আশীর্বাদের সঙ্গে যে ডিজিটাল হ্যাজার্ড, সেটাও কিন্তু খুব স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাঝে আমরা বাস করছি। এবং ভবিষ্যৎ পৃথিবীকে, ভবিষ্যৎ সভ্যতাকে এটা নিয়ে অনেক গভীরভাবে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে যে আশীর্বাদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলেমিশে থাকা যে ধরনের অভিশাপ রয়ে গিয়েছে, সেটা কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা মোকাবেলাযোগ্য, কতটা মোকাবেলাযোগ্য নয়, এটাও কিন্তু একটা আলাদাভাবে বিশেষজ্ঞরা এটা নিয়ে জ্ঞান চর্চা করছেন। আমি নিশ্চিত যে আপনারা এ বিষয়ে সজাগ আছেন, সচেতন আছেন। এবং সম্প্রতি পৃথিবীর দুজন বড় বড় রাষ্ট্রনায়ক যখন কথা বলেছেন, তাদের মাত্র 5টা এজেন্ডা নিয়ে কথা বলেছেন। তার মধ্যে একটি এজেন্ডা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্ট অন সিভিলাইজেশন। তার মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরেন যেভাবে এর যে বিকাশ ঘটছে এবং যেভাবে সভ্যতার মধ্যে ঢুকে পড়ছে, এটার আশীর্বাদ যেমন আমরা খুব চমৎকৃত হয়ে পড়ছি, তেমনি এর যে সুদূরপ্রসারী প্রভাব, সেটা নিয়েও কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবা উচিত। যদি এমন হয় যে অনেক গুরুত্বপূর্ণ পেশা অপ্রয়োজনীয় হয়ে পড়বে, তাহলে একজন শিল্প উদ্যোক্তা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে আপনার এই ধরনের ম্যানুয়াল নলেজ অ্যান্ড ম্যানুয়াল ম্যান পাওয়ারকে সে কেন কাজে লাগাবে? তার তো ইনভেস্টমেন্ট, সে তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইবে। অ্যান্ড উইথ জাস্টিফিকেশন, ইফ হি ক্যান ম্যানেজ ইট, ওয়াই হি উইল নট ডু ইট? তো ইতিমধ্যেই এই বিষয়গুলি নিয়ে মানুষজন চিন্তা করতে শুরু করছে। শুধু নিরাপত্তার ব্যাপারই না, মানুষকে ভুল তথ্য, অপতথ্য থেকে রক্ষা করাটাই কিন্তু মূল ব্যাপার না। এটা ঠিকই বলেছেন আপনারা, এটা চ্যালেঞ্জটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। এবং সেই কারণেই এমনকি নিরাপত্তার প্রশ্ন যদি আমরা কথা বলি, তাহলে এখন সীমান্তের নিরাপত্তার চেয়েও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। আমরা যেমন ডিজিটালাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং করতেও হবে। আবার এট দ্য সেম টাইম এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে কোনো একটি ছোট দেশের টোটাল ডেটা হাবকে আপনার হ্যাক করে স্ম্যাশ করে দেওয়া যেতে পারে, তো কোনো অসম্ভব কিছু না। তাহলে একদিকে যেমন এটার মধ্যে ঢুকতে হবে, আর একদিকে কিন্তু ঝুঁকিটাও কিন্তু ওরকম। আমি যদি আমার সামান্য জ্ঞান থেকে যদি ধরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে তুলনা করি, যে এই ধরনের বিদ্যুৎ উৎপাদন এবং এর যে জ্বালানি খরচ সবচেয়ে বেশি এবং সাশ্রয়ী এবং অনেক দীর্ঘমেয়াদী, সব দিক থেকে ভালো, এবং যে কারণে ফ্রান্সের মতো দেশ এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে নিউক্লিয়ার পাওয়ারকে, আমরা নিশ্চয়ই জানি। আবার এট দ্য সেম টাইম আমরা চেরনোবিলের দুর্ঘটনার কথা আমরা জানি, এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা কি হতে পারে তাও আমরা জানি। আমাদের মতো দেশের জ্ঞানগত কাঠামোটা কতটুকু আছে, প্রযুক্তিগত কাঠামোটা কতটুকু আছে, নিরাপত্তা বিশ্লেষণ করার ক্ষমতা কতটুকু আছে, সে সমস্ত বিবেচনাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে একদিকে যেমন এই সমস্ত আধুনিকতার মধ্যে আলিঙ্গন করতে হচ্ছে, আর একদিকে কিন্তু নিরাপত্তার কথাও কিন্তু ভাবতে হচ্ছে। এবং সমাজ এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে এই চিন্তাগুলি ভাবতে গেলেই আপনাদের মতো বিশেষজ্ঞদের উপরে নির্ভর করা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় থাকবে না।